ওকে, কোষ বিভাজন এটা সম্পর্কে আমরা শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কোষ বিভাজন এটা আসলে তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আছে এটা, কারণ তোমাদের যেহেতু শর্ট সিলেবাস, অল্প কিছু অধ্যায়, এখান থেকে একটা কোশ্চেন আসবে, মোটামুটি বলা চলে এখান থেকে আসবে এমন একটা চ্যাপ্টার। কোষ বিভাজন থেকে যদি প্রশ্ন আসে তাহলে তোমরা বুঝতেই পারছো এখানে মাইটোসিস থেকেই সাধারণত প্রশ্ন আসবে। কেন? কারণ মাইটোসিস নিয়ে ইলাবোরেটরি লেখা আছে, বিস্তারিত লেখা আছে। মিওসিস নিয়ে তো আমাদের এই লেভেলে, এসএসসি লেভেলে অতটা বিস্তারিত লেখা নেই। মিওসিসের অনেক বিস্তারিত পর্যায় আছে, উপপর্যায় আছে, লেপটোটিন, জাইগোটিন, প্যাকেটিন নামক বিভিন্ন দশা আছে, সেগুলো তো আমাদের এখানে নেই। এটা আমরা ইন্টারে গিয়ে পড়বো। আমাদের এখানে পড়তে হবে মাইটোসিস, কোষ বিভাজন, এটার যে স্টেজগুলো প্রোফেজ থেকে শুরু করে টেলোফেজ পর্যন্ত, মাইটোসিসের গুরুত্বটা, যে মাইটোসিসের যে অনিয়ন্ত্রিত মাইটোসিস সহ মাইটোসিসের কি কি আমাদের জীবনে ভূমিকা রাখে সেটা আমাদের পরীক্ষায় আসবে। একটু টেকনিক্যালি যদি তুমি প্র্যাকটিস করো তাহলে তোমার পরীক্ষায় অ্যান্সার করার সম্ভাবনা প্রায় শতভাগ এখান থেকেই। তাহলে মাইটোসিস থেকে আমরা প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এই তিনটা ধাপ গুরুত্ব সহকারে পড়বো। আমি সবগুলো আলোচনা করে দিচ্ছি এবং আমরা এখান থেকে পড়বো হলো তার মাইটোসিসের গুরুত্ব, এটার এরপরে মিওসিস, এখানে ক্রোমোজোমের সংখ্যা কিভাবে ধ্রুব রাখছে মিওসিস বিভাজনটা, এবং বৈচিত্র্য সৃষ্টিতে মিওসিস কিভাবে আমাদের জীবজগতে ভূমিকা রাখছে। যে বৈচিত্র্য ব্যাপারটা তুমি বুঝতে পারছো যে আমরা সকলেই মানুষ, কিন্তু কারো চেহারার সাথে মিল নেই, কারণ একই প্রজাতির মধ্যে বৈচিত্র্যতা বিদ্যমান। উদ্ভিদের ক্ষেত্রেও একই প্রজাতি, কিন্তু তাদের মধ্যেও বিশেষ বিশেষ কিছু বৈচিত্র্যতা বিদ্যমান আছে। এটা সম্পর্কে আমরা একটু আলোচনা করবো এক এক করে। এখন দেখো, আমরা প্রথমে আসি কোষ বিভাজন সম্পর্কে। তাকে কোষ বিভাজন বলে, এই হলো কথাটুকু। তাহলে দুইটা অথবা চারটা অপত্য কোষ সৃষ্টি করছে, এটাকে আমরা বলবো কোষ বিভাজন। এখন দুইটা অপত্য কোষ যদি সৃষ্টি করে সেটাকে আমরা কোন ধরনের কোষ বিভাজন বলি? মাইটোসিস আর অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস কথাটা তোমাদের এই বইয়ে উল্লেখ করে নাই, 8-এর ক্লাসে ছিল অ্যামাইটোসিস প্রক্রিয়া, 7-8-এর ক্লাসে অ্যামাইটোসিস প্রক্রিয়া সম্পর্কে লেখা ছিল। ইন্টারেও অ্যামাইটোসিস প্রক্রিয়া সম্পর্কে লেখা আছে। ধরো একটা কোষ, এইটা বিভাজন হবে, বিভাজন হয়ে দুইটা অপত্য কোষ তৈরি করে। এই যে দুইটা অপত্য কোষ তৈরি করে, এটাকে বলবো আমরা মাতৃকোষ, আর এই দুইটাকে বলবো আমরা অপত্য কোষ। অপত্য কোষকে তোমরা নিশ্চয়ই জানো, এটাকে ডটার সেল বলি, ডটার সেল। আর ডটার সেল মানে কি? এটা তো কন্যা কোষ, আর এটাকে কন্যা বলার কারণ এটা আবার মাতৃ হবে, মাতৃকোষ হয়ে আবার বিভাজন হবে, এই জন্য এটাকে কন্যা কোষ বলি, সন সেল বলি না। সন সেল বললে সেটা হলো পুত্রকোষ হতো, পুত্ররা তো মাতৃ হইতে পারে না, কন্যারা মা হইতে পারে, এর জন্য এটাকে ডটার সেল বলি আমি, আর কিছু না, এখান থেকে আর কিছু নাই। কিন্তু এটা দেখো, যদি ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, এই যে 2n দ্বারা প্রকাশ করলাম ক্রোমোজোম নাম্বারকে, ধরলাম 2n = 46, তাহলে এখানেও ক্রোমোজোম সংখ্যা 2n থাকবে, এখানেও ক্রোমোজোম সংখ্যা 2n থাকবে, সেটা হলো মাইটোসিস সেল ডিভিশন। যদি চারটা কোষ তৈরি হয় এবং ক্রোমোজোম সংখ্যা n হয়ে যায়, অর্ধেক হয়, তখন সেটাকে বলবো মিওসিস কোষ বিভাজন। এখন আমরা দেখবো যে এই কোষ বিভাজন কেন দরকার, কি কারণ, না হইলেই বা কি হতো, জীবজগতে কি সমস্যা দেখা দিত। ব্যাপারটা হলো, একটা কথা আমরা বলতে পারি যে ধরো এটা একটা জাইগোট, জাইগোট, এই জাইগোট থেকে ভ্রূণ গঠন হবে, আর ভ্রূণ থেকে ধরো শিশু সৃষ্টি হবে, অথবা যাই হতে পারে। জাইগোট এইটা থেকে যখন ভ্রূণ গঠন করবে, এই যে জাইগোট দেখো একটা সিঙ্গেল সেল, এটা যখন ভ্রূণ গঠন করবে এটার বিভাজন হওয়া লাগবে, কারণ ভ্রূণে কোষের সংখ্যা একাধিক, তো একটা কোষপুঞ্জ গঠন হতে হবে। এই যে কোষপুঞ্জ গঠন হলো, যদি কোষপুঞ্জ গঠন হতে হয় নিশ্চয়ই এটার বিভাজন হওয়া লাগবে, তা বিভাজন না হলে পারে তো এই শিশু সৃষ্টি হতে পারবে না, এইটা একটা কথা। তারপর যদি আমরা উদ্ভিদের কথা চিন্তা করি, দেখো উদ্ভিদের কথা চিন্তা করি, যে উদ্ভিদের দৈহিক বৃদ্ধিতে, যেমন এই উদ্ভিদ একটা ছোট চারা, সারা জীবন তো ছোট চারা থাকবে না, এটা বড় একটা বৃক্ষে রূপান্তর হবে। যদি বৃক্ষে রূপান্তর হতে হয় তাহলে এদের কাণ্ড, শাখা প্রশাখা সব কিছুর বৃদ্ধি হওয়া দরকার, পাতার বৃদ্ধি হবে, ফুল ফল সব কিছুই বৃদ্ধি ঘটবে। তাহলে সেই বৃদ্ধি ঘটতে হলে সেল ডিভিশন দরকার, কোষের সংখ্যা বাড়ানো দরকার। এই যে যে দুইটা ঘটনা দেখলাম আমরা, এই একটা ঘটনা, এই একটা ঘটনা, দুইটা ঘটনায় কিন্তু দৈহিক বৃদ্ধি হয়েছে। কিন্তু যদি আমরা খেয়াল করি যে বংশবৃদ্ধিতেও সেল ডিভিশন ভূমিকা রাখে, বংশবৃদ্ধিতে অবশ্যই ভূমিকা রাখে। যেমন ফুলের ক্ষেত্রে একটু চিন্তা করো, যে ফুলের মধ্যে যেই পুংস্তবক আছে, এই যে পুংস্তবক অ্যান্ড স্ত্রীস্তবক আছে, ধরো এটা স্ত্রীস্তবক, স্ত্রীস্তবকের গর্ভমুণ্ড গর্ভাশয়, এই গর্ভাশয়ের মধ্যে কোষ আছে, এই যে ধরো, আর এবং পরাগধানীতেও কোষ আছে। তো গর্ভাশয় এবং পরাগধানীতে যে কোষ থাকে,
ওই কোষটাকে আমরা বলি জনন মাতৃকোষ। গর্ভাশয়ের জনন মাতৃকোষ থেকে বিভাজনের মাধ্যমে তৈরি হয় ডিম্বাণু। আর এই যে পরাগধানীর যে জনন মাতৃকোষ আছে সেখান থেকে বিভাজনের মাধ্যমে একসময় তৈরি হয় শুক্রাণু বা পুংগ্যামেট। তাহলে এই জনন মাতৃকোষ থেকে, এই দুইটা জনন মাতৃকোষ থেকে, জনন মাতৃকোষ থেকে গ্যামেট, মেল গ্যামেট অ্যান্ড ফিমেল গ্যামেট তথা শুক্রাণু আর হলো ডিম্বাণু, এই দুইটা সৃষ্টি হইতে হলে অবশ্যই সেল ডিভিশন দরকার। কোষ বিভাজন ছাড়া তো সম্ভব না। তাহলে আমরা দুইটা জিনিস দেখতে পাইলাম এখানে, একটা এই একটা, যে কোষ বিভাজন কেন হয়, দুইটা কারণ। একটা হলো দৈহিক বৃদ্ধি, আর কি বলতো, দৈহিক বৃদ্ধি আর ছাড়া আর কি, যে শুক্রাণু ডিম্বাণু দিয়ে কি হবে, বংশবৃদ্ধি হবে। হ্যাঁ, বংশবৃদ্ধি। তাহলে দৈহিক বৃদ্ধি এবং বংশবৃদ্ধি, এই দুইটা কারণে সেল ডিভিশন খুব দরকার। তাহলে কোষ বিভাজন 3 প্রকার, অ্যামাইটোসিস, মাইটোসিস অ্যান্ড মিওসিস। ওকে, এখন আমাদের টোটালি আমরা আলোচনা করব দুইটা প্রক্রিয়া নিয়ে, মাইটোসিস আর হলো মিওসিস। ওকে, এই হলো কথা। এখন মাইটোসিস শেখার আগে তো আমাদের একটা বিশেষ কথা সম্পর্কে জানতে হবে, যে মাইটোসিস শুরুর আগে কোষের একটা প্রস্তুতিমূলক পর্যায় সম্পন্ন হয়, যেটাকে আমরা ইন্টারফেস বলি। ইন্টারফেস, তো ইন্টারফেস কথাটা শিখতে হলে তো আমাদের ইন্টারের কিছু মানে ধারণা নিয়ে এটাকে আলোচনা করতে হবে। যে ইন্টারে একটা কথা বলা আছে যে সেল সাইকেল বা কোষ চক্র। কোষ চক্র সম্পর্কে তুমি যদি জানো তাহলে ইন্টারফেস অ্যান্ড এম ফেস সম্পর্কে ভালো বুঝতে পারবা। এম ফেস, দ্যাট ইজ মাইটোটিক ফেস বা মাইটোসিস, এটাকে আমরা ইন্ডিকেট করি। তাহলে এবার একটু খেয়াল করো যে কোষ চক্র জিনিসটা কি, তারপরে আমরা মাইটোসিসে যাচ্ছি। ওকে, আগে কোষ চক্রটি খেয়াল করো, অবশ্য তোমাদের বইয়ে নাই কিন্তু জানা জরুরি। কোষ চক্র বা সেল সাইকেল, সেল সাইকেল এক, তথা মাইটোটিক ফেজ বা মাইটোসিস, এটাকে তুমি মাইটোসিস বলতে পারো। মাইটোসিস, এটা মাইটোসিস। তাহলে বাকিটুকু কি, এখান থেকে শুরু করে এইটুকু ইন্টারফেস। ইন্টারফেস হলো কোষের প্রস্তুতিমূলক পর্যায়। প্রস্তুতিমূলক পর্যায়, প্রস্তুতিমূলক পর্যায় কি, যে একটা কোষ বিভাজন হবে, বিভাজন অতি দ্রুত হবে না, যে তাড়াতাড়ি বিভাজন যদি হয়ে যায় সেটা অনিয়ন্ত্রিত সেল ডিভিশনের দিকে যায়, টিউমার ক্যান্সার সৃষ্টি হতে পারে। কিন্তু একটা কোষ যখন বিভাজন হবে তার আগে কোষের প্রয়োজনীয় শক্তি দরকার, কোষের মধ্যে প্রয়োজনীয় পুষ্টি উপাদান দরকার, কোষের মধ্যে যে ডিএনএ আছে সেটা রেপ্লিকেট করে ডিএনএ সংখ্যা বৃদ্ধি করা দরকার, স্পিন্ডল তন্তু তৈরি হওয়া দরকার যাতে স্পিন্ডল যন্ত্রের মাধ্যমে ক্রোমোজোমের ডিভিশন হতে পারে। এই যে যে ঘটনাগুলো বললাম, সেই ঘটনাগুলো যেই পর্যায়ে হয় সেটাকে বলি আমরা ইন্টারফেস, মানে প্রস্তুতিমূলক পর্যায়। তাহলে বলো তো আগে প্রস্তুতি হবে নাকি বিভাজন হবে? আগে, আগে প্রস্তুতি, তারপরে কি হবে, বিভাজন। তাহলে প্রস্তুতি আর বিভাজন, এই দুইটা কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হচ্ছে সেটাকে কি বলবো, কোষ চক্র বা সেল সাইকেল। আমি যদি শর্ট একটু বুঝাই দিই তোমাদের বা লিখে দিই, সেটা হবে যে যে চক্রের মাধ্যমে কোষের প্রস্তুতি ও বিভাজন সম্পন্ন হয়, যে চক্রের মাধ্যমে কোষের প্রস্তুতি ও বিভাজন সম্পন্ন হয় তাকে আমরা সেল সাইকেল বা কোষ চক্র বলবো। আর ডিটেলস দরকার নাই। কোষ চক্রের দুইটা দশা আছে, দুইটি প্রধান বিভাগ আছে, এইটুকু অন্তত লিখে নিতে পারো, কাজে দিবে তোমাদের। একটা হলো ইন্টারফেজ, আরেকটা হলো এম ফেজ। এম ফেজ যেটাকে বলি আমরা মাইটোটিক ফেজ বা মাইটোসিস, সেল ডিভিশন, এটাকে ইন্ডিকেট করলাম। এখন ইন্টারফেজ ব্যাপারটা কি, এটা একটু তোমাদের পরীক্ষা আসতে পারে, পাশে ক নং কোশ্চেন দিয়ে রাখো, এটা পরীক্ষা আসতে পারে। সো ইন্টারফেসটাকে লিখে রাখো যে বিভাজনের উদ্দেশ্যে কোষের প্রস্তুতিমূলক পর্যায়কে ইন্টারফেজ বলে। এই যে বিভাজনের উদ্দেশ্যে কোষের প্রস্তুতিমূলক পর্যায়কে ইন্টারফেজ বলে।
সম আকৃতির সমগুণ সম্পন্ন দুইটা অপ্রীতিকর সৃষ্টি করে, এটাকে বলবো এম ফেজ বা মাইটোটিক ফেজ বা মাইটোসিস। মনে রেখো, হ্যাঁ। এখন এটা কোথায় হয়, মাইটোসিস কোথায় হয় এটা জানা দরকার। কোথায় হয়, এখানে সর্বপ্রথম যে কথাটা লিখবা, এটা কিন্তু ক নং কোশ্চেন এর এমসিকিউ। এখানে যেটা লিখবা সর্বপ্রথম, কোথায় হয়, সর্বদা প্রাণীর দেহকোষে হয়, দেহকোষে হয়। এখন প্রাণীর দেহকোষ, ধরো মানুষের দেহকোষ যেটাকে বলি আমরা সোমাটিক সেল, তাই না? সোমাটিক সেল, আর জনন কোষকে বলি গ্যামেটিক সেল। তা সোমাটিক সেলে হবে, সোমাটিক সেল আমাদের দেহে প্রায় সর্বত্রই আছে। আর সোমাটিক সেল এটা বিভাজন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকে, এবং ধরা হয় 25 ইয়ার্স, তখন মানুষের বৃদ্ধি চলতে থাকে। এরপরে বৃদ্ধি অতটা চলে না, বৃদ্ধি বা সেল ডিভিশন প্রক্রিয়াটা হয় না, আর হতে থাকে না। এখন আমরা এখানে যেটা কথা উল্লেখ করব, যে যদি মানুষের শেষ বয়স পর্যন্ত, অর্থাৎ একদম শেষ বয়স পর্যন্ত সেল ডিভিশন চলতে থাকে, এমন একটা জায়গা আছে, যেটা কোনটা তুমি বলতে পারবা, যেখানে সেল ডিভিশন চলতেই থাকে কন্টিনিউয়াসলি, এবং প্রতি সেকেন্ডে সেল ডিভিশনের মাধ্যমে 26 লক্ষ কোষ তৈরি হচ্ছে। প্রতি সেকেন্ডে 26 লক্ষ কোষ তৈরি হয়। ইন্টারেস্টিং একটা সেল আছে যেটার নাম হলো মেরিস্টেম সেল বা স্টেম সেল বলি আমরা, বোন ম্যারো স্টেম সেল। বোন ম্যারো স্টেম সেল এটা কন্টিনিউয়াসলি ডিভাইড হচ্ছে, অর্থাৎ আমাদের অস্থিমজ্জার কোষ কন্টিনিউয়াসলি বিভাজন হয় এবং রক্তকণিকা তৈরি হচ্ছে। আর তোমরা জানো রক্তকণিকা আবার প্রতি সেকেন্ডে ধ্বংসও হচ্ছে সমপরিমাণ। হ্যাঁ, যেমন লোহিত রক্তকণিকার বয়স হলো 120 দিন, 120 দিন পর পর সব ড্যামেজ হয়ে যায়। যে কটা বয়স 120 দিন হয়ে যায়, কটা ড্যামেজ হয়ে যায়, আবার কটা তৈরি হয়। তার মানে স্টেম সেল আমাদের দেহকোষের অন্যতম উদাহরণ হলো বোন ম্যারো স্টেম সেল। বোন ম্যারো স্টেম সেল, এই কথাটা মনে রাখতে হবে তোমাদের, খুবই জরুরি। হ্যাঁ, আর কোথায় হয় মাইটোসিস? যদি উদ্ভিদের ক্ষেত্রে বলি, আমি প্রাণীর কথা বলেছি, উদ্ভিদের কোথায় হয় এটা তো আমাদের পারা উচিত। উদ্ভিদের কোথায় হয় বলতো মাইটোসিস? লম্বায় বড় হয়, কোথায় বিভাজন হয়? শীর্ষমুকুল, তারপর পার্শ্বমুকুল, শীর্ষমুকুল, পার্শ্বমুকুল, এরপর কচি পাতা, মূলের অগ্রভাগ যেটাকে বলছি আমরা শীর্ষ মূল, এই সকল জায়গায় মাইটোসিস সেল ডিভিশন হয়। ঠিক আছে, এই তো। তাহলে মাইটোসিস কোথায় আমরা জানলাম, মাইটোসিসের সঙ্গে জানলাম। এখন মাইটোসিসকে আমরা 2 ভাগে ভাগ করি নাকি 5 ভাগে ভাগ করি একটু বলো তো। ক্যারোকাইনেসিস, এই যে নিউক্লিয়াসের বিভাজন, এটা কিন্তু বেশ জটিল একটা প্রক্রিয়া। কারণ কি, নিউক্লিয়াসের মধ্যে একটা জটিল জিনিস আছে,